আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিভার্স বায়াস কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে চেঞ্জ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এর আগে ফরওয়ার্ড বায়াস নিয়ে আলোচনা করছি এবং ফরওয়ার্ড বায়াসের আলোচনা থেকে আমাদের মেইনলি আইডিয়াল ডার্ট কারেন্টের ইকুয়েশনটা ডিরাইভেশন করাটা শিখতে হবে। আচ্ছা, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের শুরুতে প্রথমেই যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখন অ্যাপ্লাইড ভোল্টেজটা হয়ে যাবে নেগেটিভ, এবং এই অ্যাপ্লাইড ভোল্টেজ নেগেটিভ হওয়ার কারণে আমরা খেয়াল করে দেখো 529 নাম্বার যে ইকুয়েশনটা ছিল, 529 নাম্বার ইকুয়েশনটাকে এখন আমরা মডিফাই করে 541 ইকুয়েশনটা পাবো। মডিফিকেশনটা খুব সিম্পল, আমাদের লেফট সাইডটা যা ছিল তাই আছে, এক্সেস হোল কনসেন্ট্রেশন, তারপরে এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, তার সাথে এইটা চলে আসে হচ্ছে বায়াজিং এর ইফেক্ট। ফরওয়ার্ড বায়াস হইলে আমাদের এটা প্লাস থাকতো, রিভার্স বায়াসের কারণে এই ভোল্টেজটা হয়ে যাবে নেগেটিভ আর হচ্ছে -1। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যদি আমাদের এই রিভার্স পটেনশিয়ালটা অনেক বেশি হয়, আর এটা যেহেতু একটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং ফাংশন, নেগেটিভ ফাংশন, এই জন্য এই ভ্যালুটা এক সময় জিরোতে চলে যাবে, এই ভ্যালুটা হয়ে যাবে এক সময় জিরো। তাইলে যদি এই ভ্যালুটা জিরোতে চলে যায় তাহলে কিন্তু আমরা -1 × pn পাবো, তার মানে আমরা হচ্ছে -pn পাবো। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এক্স্যাক্টলি হয়তো এটা হবে না, কিন্তু এটার কাছাকাছি কিছু একটা ভ্যালু হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এক্সেস ক্যারিয়ারের যে কনসেন্ট্রেশন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা অনেক বেড়ে যায় কেন? কারণ এটা থাকে এক্সপোনেনশিয়ালি পজিটিভ একটা টার্ম, আর এখন এটা হয়ে গেছে জিরো কারণ এটা এক্সপোনেনশিয়ালি নেগেটিভ। এইটা নেগেটিভ হয়ে গেলে আমাদের এখানে চলে আসবে হচ্ছে -pn। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই -pnটা আমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে কিভাবে প্রভাব বিস্তার করবে এটা আমরা দেখবো। আর আরেকটা জিনিস, আমরা যদি এখানে এন এর জন্য করতে চাচ্ছি তাহলে এন এর ক্ষেত্রে হবে -np, এখানে যেটা -pn এখানে হবে সেটা -np। এখন এটার মানে সিগনিফিকেন্সটা কি, যে নেগেটিভ পিএন বা নেগেটিভ এনপি আসলে কি বোঝায়, এটা বুঝতে হলে আমাদেরকে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের হেল্প নিতে হবে। তাহলে এখানে দেখো, আমরা হচ্ছে একটা পিএন জাংশন তৈরি করছি আগের মতোই, যে যে টার্মস গুলা ছিল জিরো, এই পাশে হচ্ছে পজিটিভ এক্সএন, এই পাশে হচ্ছে নেগেটিভ -xp, তারপর এইটা হচ্ছে হোলের কনসেন্ট্রেশন, এই সাইডে যেহেতু মাইনরিটি হোল, এই সাইডে হচ্ছে ইলেকট্রন মাইনরিটি কনসেন্ট্রেশন, তারপরে জিরো থেকে ডান দিকে একটা কনসেন্ট্রেশন পাওয়া যায়, আর জিরো থেকে বাঁ দিকে একটা কনসেন্ট্রেশন পাওয়া যায়, আপ টু দিস ঠিক আছে। আর এইখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে পি প্লাস বলা আছে, এই 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 সেগমেন্টটাকে বলা হচ্ছে পি প্লাস, আর এটাকে বলা হচ্ছে শুধু এন। আচ্ছা, যদি তোমরা কখনো এরকম পি প্লাস লেখা দেখো, পি প্লাস এন, অথবা এরকমও হইতে পারে যে পি এন প্লাস, এটা দিয়ে বোঝায় যে পাশে প্লাস সাইন দেওয়া আছে ওইটা বেশি ডোপিং করা হয়েছে। তার মানে পি প্লাস মানে পি এর ডোপিংটা ধরো কথার কথা 10⁻18, আর এন এর ডোপিংটা ধরো কথার কথা 10⁻15, তাইলে কিন্তু অনেক পরিবর্তন হবে, কারণ এটা হচ্ছে হায়ার অর্ডার আর এটা হচ্ছে লোয়ার অর্ডার। তাহলে অথবা অন্যটাও করা যায়, আমি পি কে কম রেখে এন কেও চাইলে বেশি করতে পারি। তাহলে এই প্লাস সাইনটা দিলে কি বুঝবা, এটা কিন্তু ডোপিং, এটা কিন্তু পি মানে হোল এই জন্য পজিটিভ তা না, কিন্তু এটা হচ্ছে ডোপিং এর পরিমাণটা বেশি। আচ্ছা, যদি আমি এখানে প্লাস নাও দিতাম, তোমরা কি এই সেগমেন্টটা দেখে বুঝতে পারতা যে এটা আসলে বেশি আর ওইটা আসলে কম? বলো তো জি আমাকে। স্যার। জি কারণ স্যার। এই পাশে এখন পজিটিভের জন্য জায়গা বেশি, আর এই পাশে এখন নেগেটিভের জন্য জায়গাটা কম, তাইলে এখান থেকেও আমরা কিন্তু ধারণাটা পেতে পারি। তো এখানে তারা উল্লেখ করে দিচ্ছে চ্যাপ্টার 5-এ ম্যাক্সিমাম জায়গায় পি প্লাস বলে দেয়। আচ্ছা, এরপরে দেখো, এইখানে যে অ্যাক্সেস হোল গুলা আসছে, এই অ্যাক্সেস হোল গুলা আর এইখানের এই অ্যাক্সেস ইলেকট্রন গুলা তাদের অবস্থার পরিবর্তন করবে কিভাবে, খেয়াল করো। এই পিএনটা ছিল আমাদের ইকুইলিব্রিয়ামের একটা ভ্যালু, এই পিএন ভ্যালুটা কিন্তু অলওয়েজ থাকবে, এটা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রেও থাকবে, রিভার্স বায়াসের ক্ষেত্রেও থাকবে। একইভাবে এখানে যেটা এনপি আছে ইলেকট্রনের জন্য, সেটাও ইকুইলিব্রিয়াম ভ্যালু, এটাও কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট আকারে এইভাবে থেকে যাবে। তাইলে খেয়াল করে দেখো তো, এখন এটা যদি ইকুইলিব্রিয়াম ভ্যালু হয় তাহলে রিভার্স বায়াস দেওয়ার কারণে ভ্যালুটা কি কমে গেল না, জিরোতে চলে আসলো না? খেয়াল করে দেখো তো, রিভার্স বায়াস যখন তুমি দিছো ওই জায়গায়, তখন এই জিরোতে তোমার এই অ্যাক্সেস ক্যারিয়ার বলতে কিছু আছে? না স্যার। নাই, এখানেও নাই, এখানেও নাই। এখন এই ঘটনাটা কেন ঘটছে, তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, এই ফর্মুলাটা কিন্তু ছিল এরকম যে ডেল পি এন মাইনাস পিএন যদি আমি করি তাহলে এটা রেজাল্ট হয়ে যাবে জিরো, তাই না? মানে এই দুটাকে যদি আমি যোগ করি, এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে রেজাল্ট জিরো দেখাবে না? এই ভ্যালুটা মানে হচ্ছে -pn,
তাহলে এটাকে তুমি রিপ্লেস করে দাও, তার সাথে পিএন যদি যোগ করো তাহলে টোটাল রেজাল্ট জিরো। তাহলে পিএনটা তো হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম অবস্থা। তাহলে প্রথমে জিরো সিচুয়েশনে তুমি পিএন থেকে মাইনাস পিএন করতেছো, এই জন্য ভ্যালুটা হয়ে গেছে জিরো। এই যে এখানে এটা তোমার বলে দেওয়া আছে, বা এখানে এটা তোমার বলে দেওয়া আছে। তাহলে জিরোতে এটার ভ্যালু জিরো, কিন্তু যত তুমি সামনের দিকে আগাচ্ছ এটার ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে কিসের সমান হচ্ছে বলতো? এই ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে গিয়ে কিসের সমান হচ্ছে? এই এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু সমান হচ্ছে না আস্তে আস্তে? এর চেয়ে কি বেশি হইতে পারবে? ইকুইলিব্রিয়ামের চেয়ে কি বেশি হইতে পারবে? না স্যার। ইকুইলিব্রিয়ামের চেয়ে বেশি হতে পারবে না কেন? কারণ রিভার্স বায়াস দেওয়ার কারণে তার ম্যাক্সিমাম লিমিটটাই হচ্ছে পিএন। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পিএন, এইখানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে এনপি। কিন্তু ফরওয়ার্ড বায়াস দিলে, আমি যদি এই ছবিটাকে একটু উপরের দিকে এক্সটেনশন করি, এটাকেও যদি উপরের দিকে একটু এক্সটেনশন করি, তাহলে তোমরা ধরতে পারবা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সিচুয়েশনটা এরকম ছিল না? মনে করে দেখো তো, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সিচুয়েশনটা ছিল এরকম, তাই না? যে এদিক থেকে বেশি থেকে আস্তে আস্তে কমে গেছে, এদিক থেকে বেশি থেকে আস্তে আস্তে কমে গেছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে যদি বেশি ভ্যালু থেকে ইকুইলিব্রিয়ামে চলে আসে কমতে কমতে, তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে তার উল্টাটা ঘটবে না? জি স্যার। তাহলে এই এই দুইটা ছবি বুঝতে পারছো? উপরের অংশটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস সিচুয়েশন, যখন ভ্যালুটা জিরো কন্ডিশনে অনেক বেশি থাকে, এবং এই যে বেশি ভ্যালুটা থাকে ওইটাকেই কিন্তু আমরা ওই যে বিয়োগ করে বের করি। খেয়াল আছে কিনা? এইটা বের করি, তাই না? আবার এইখানে আমরা ডেল এনপি বের করি, ডেল এনপি আমরা মাইনাস করে বের করি। তাইলে ফরওয়ার্ড বায়াসে এটা আস্তে আস্তে কমে যাবে, কমে গিয়ে ইকুইলিব্রিয়ামের সাথে মিলবে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা আস্তে আস্তে বেড়ে যাবে, বেড়ে গিয়ে ইকুইলিব্রিয়ামের সাথে মিলবে। তাহলে রেফারেন্স কে? রেফারেন্স হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা। ইকুইলিব্রিয়াম ভ্যালুটা ফরওয়ার্ডের ক্ষেত্রেও রেফারেন্স, রিভার্সের ক্ষেত্রেও রেফারেন্স। একইভাবে এই পাশে যদি তুমি তাকাও, প্রথমে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা বাড়তি ছিল, সেখান থেকে কমছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা আস্তে আস্তে বেড়ে এটা সমান হয়েছে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন উত্তর দাও। সেটা হচ্ছে যে, প্রশ্নটা কি করতে চাইছিলাম, হ্যাঁ, যে এইটা জিরো থেকে একটু উপরে, কিন্তু এইটা জিরো থেকে খুব বেশি উপরে না কেন বলতো? এই ডোপিং এর কারণে। রাইট রাইট, ডোপিং এর কারণে। খেয়াল করে দেখো, পি প্লাস ডোপিং করছো, তার মানে এইখানকার স্টোর চার্জের পরিমাণ বেশি, এইখানকার স্টোরেজ চার্জের পরিমাণ বেশি, এই জন্য এটা একটু উপরে, এটা একটু উপরে। আর এইখানকার নেগেটিভ চার্জের সংখ্যা কম, এই জন্য এটা হচ্ছে নিচে। তাহলে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে রিভার্স বায়াস দেওয়ার কারণে আমাদের পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝলাম। এখন আমরা যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে ফেরত আসি, তাহলে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা জানতাম যে এটা কমতে ছিল এক্সপোনেনশিয়ালি, কারণ হচ্ছে এগুলো রিকম্বিনেশন হয়ে যাচ্ছিল। জি জি। আর এখানে এইভাবে ফিজিক্যালি যদি বলি যে কিসের জন্য এটা প্রথমে কম ছিল আর পরে বাড়লো কেন? আচ্ছা, যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি তখন এক্সাক্ট এই বাউন্ডারিতে কোনো এক্সেস ক্যারিয়ার নাই। এই এই দুইটা বাউন্ডারিতে, এই যে এই জিরো পয়েন্ট যেটাকে কনসিডার করতেছো, বা এই জিরো পয়েন্ট যেটাকে কনসিডার করছো, এইখানে কোনো এক্সেস ক্যারিয়ার নাই। কিন্তু খেয়াল করে দেখো, এন এর মধ্যে তুমি যখন এনটা বানাও তখন এন এর মধ্যে মাইনাস বেশি দাও, কিন্তু তার সাথে কিছু প্লাসও থাকে না? জি স্যার, জি স্যার, ওই 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 প্লাসগুলো, ওই প্লাসগুলো। তাইলে এখন এখন নিচের ছবিটাতে আসো। এই এই ছবিটা ড্র করার সময় সবসময় তোমরা এরকম দাগ টেনে নিবা, তিনটা সেগমেন্টে ভাগ করে দাগ টেনে দিবা। এই সাইডটা পি, এই সাইডটা এন, ভিতরের সাইডটা হচ্ছে ডাব্লিউ রিজিয়ন। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখন এইখানে আমাদের প্রথমে হচ্ছে সেপারেশনটা আগের চেয়ে বেশি হবে। কেন? কারণ আগে আমরা পাইছিলাম ইকুইলিব্রিয়ামের জন্য কিউ ভি নট, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য। এরপরে ফরওয়ার্ড বাইজে আমরা পাইছিলাম কিউ ভি নট মাইনাস ভিএফ, মনে আছে না? কিউ ভি নট মাইনাস ভিএফ পাইছিলাম ফরওয়ার্ড বাইজে। তাহলে রিভার্স বাইজে আমরা পাবো কিউ ভি নট প্লাস ভিআর। তার মানে ইকুইলিব্রিয়াম থেকে ফরওয়ার্ডে গ্যাপ কম, রিভার্সে গ্যাপ বেশি। এই জন্য এই যে দেখো, এইখান থেকে এইখান পর্যন্ত যে ট্রানজিশনের গ্যাপ, এই গ্যাপটা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়ে যাবে, কারণ এটা রিভার্স বায়াস কন্ডিশন। আচ্ছা, এই গ্যাপটা বেড়ে যাওয়ার কারণে যেটা হবে যে ফার্মি লেভেল পি উপরে উঠে যাবে, এই যে ফার্মি লেভেল ফর পি এটা উপরে উঠে যাবে, আর ফার্মি লেভেল ফর এন এটা নিচে নেমে যাবে। যেটা ছিল ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এফ এন মাইনাস এফ পি, এটা এখন হয়ে যাবে এফ পি মাইনাস এফ এন, এফ পি মাইনাস এফ এন হয়ে যাবে এখন। আচ্ছা, এটা এটা পরিবর্তন হলো। আর কি পরিবর্তন হচ্ছে খেয়াল করো, আমরা যখন পি সাইডে আসি আমরা তখন ভ্যালেন্স ব্যান্ডের একদম নিকটবর্তী একটা জায়গায় আছি। বলতো কেন? এটারও কারণ হচ্ছে ডোপিং, কারণ এখানে এত বেশি এক্সেস ডোপিং যে পি সাইডটাতে ফার্মি লেভেলটা একদম ভ্যালেন্স ব্যান্ডের নিকটবর্তী হয়ে গেছে। এটা তো আমরা চ্যাপ্টার 3 থেকেই জানি, তাই না?
যে জি যে স্যার। পাশে ডোপিং যত বেশি তার ফার্মি লেভেল তত কাছে থাকবে। আচ্ছা, এরপরে আমাকে বলো তো এই এফপি টা কোনো পরিবর্তন হবে না কেন? এফপি টা একদম কনস্ট্যান্ট স্যার রয়ে গেছে কেন? বেশি রিকম্বিনেশন হচ্ছে না রাইট, ডাব্লিউতে। আইডিয়াল সিচুয়েশন আমরা এখনো ভাঙি নাই, এই জন্য এটা যা আছে তাই থাকবে। এখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, খেয়াল করো তো, এইখানে যে একটা ক্ষুদ্র এলাকা আছে, এই এলাকাটার মধ্যে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের উপরে চলে গেছে না? জি স্যার। আচ্ছা, এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণ হচ্ছে, খেয়াল করো, আমরা যখন এক্সাক্ট এই পয়েন্টে আসছি তখন হঠাৎ করে হোলগুলা জিরো হয়ে গেছে, তাই না? এই পয়েন্টে হঠাৎ করে হোলগুলা জিরো হয়ে গেছে। তাহলে কোনো একটা বক্সের ভিতর যদি 100টা হোল থাকতো এবং সেই 100টা যদি হঠাৎ করে ওই জায়গা ছেড়ে চলে যায়, তাহলে ওইখানে এখন 100টা কি আছে বলতো? হোল চলে গেলে সেখানে কি থাকে? স্যার ইলেকট্রন। ইলেকট্রন। আবার ইলেকট্রন কোথাও থেকে চলে গেলে সেখানে কি জমা হয়? হোল। হোল। একটা একটা বিপরীত। তাইলে খেয়াল করে দেখো তো, এইখানে তো ইলেকট্রন আগে থেকেই ছিল, আর এগুলা হঠাৎ করে এক্সট্রাকশন হয়ে যাওয়ার কারণে ওই যে মাইনরিটি ক্যারিয়ার গুলো এক্সট্রাকশন হয়ে গেছে। তাহলে এইখানে হঠাৎ করে মনে হবে না যে ইলেকট্রনের সংখ্যা অনেক বেড়ে গেছে হঠাৎ করে? জি স্যার। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি না যে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের একটু উপরে উঠে যেতে পারে? এই সম্ভাবনাটা আছে। জি স্যার। আচ্ছা, এখন উপর থেকে আস্তে আস্তে আবার তাইলে তোমার প্রশ্ন হওয়া উচিত যে এটা আবার কমে যাচ্ছে কেন? বলতো কমে যাচ্ছে কেন? কারণ আমি যখন এদিকে আস্তে আস্তে প্রবেশ করতেছি তখন আমি নর্মাল এন এর মতো বিহেভ করা শুরু করব না? জি স্যার। তাইলে নর্মাল এন এর বিহেভিয়ার হচ্ছে কি, যে ফার্মি লেভেলটা কোথায় থাকবে? কন্ডাকশন ব্যান্ডের নিচে থাকবে। এই যে দেখো, এটা হচ্ছে নর্মাল অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা হচ্ছে নর্মাল। তাহলে শুরুতে যে হঠাৎ করে সে বেড়ে গেছিল, এই বেড়ে যাওয়াটা আবার নর্মালাইজ হয়ে যাবে, আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পি থেকে এন সাইডে আমরা যখন যাচ্ছি। এখন আমরা তো এন থেকে পি এর দিকেও যাব, তাইলে কি হবে দেখো, প্রথমে ফার্মি লেভেলটা এন এর মতো নেচার, সে যা আছে তাই থাকবে। এইখানে কোনো পরিবর্তন সে শো করবে না, কারণ ডাব্লিউ রিজনের মধ্যে আমরা কোনো পরিবর্তন হচ্ছি না। তারপরে হচ্ছে এইখানে এই জায়গাটা লক্ষণীয়, এই জায়গাটা খেয়াল করো, ফার্মি লেভেলের সিচুয়েশন ব্যালেন্স ব্যান্ডের নিচে নেমে গেছে না? এটা জি স্যার। কখন হয়? এটা কখন হয়? যখন এই পজিটিভের সংখ্যা অনেক বাড়ে। যখন হচ্ছে পজিটিভের সংখ্যা অনেক বাড়ে, যেটাকে আমরা ডিজেনারেট সেমিকন্ডাক্টর নামে নাম দিছিলাম, ডিজেনারেট সেমিকন্ডাক্টর। তাহলে এইখানেও সেই একই ঘটনা ঘটবে, যে এইখানে এই মাইনাস গুলা হঠাৎ করে গায়েব হয়ে যাবে। মাইনাস গুলা গায়েব হওয়ার কারণে আবার পি প্লাস হচ্ছে অনেক বেশি চার্জ, এই জন্য এইটার ডেপথটা দেখো একটু ভিতরে, একটু বেশি ভিতরে। এইটার ডেপথটা কিন্তু অত ভিতরে না, তাই না? এটার ডেপথটা জি কিন্তু স্যার। খুব বেশি ভিতরে না, কিন্তু এটার ডেপথটা অনেক ভিতরে, কারণ এটা পি প্লাস ডোপিং। তাহলে হঠাৎ করে এক্সেসিভ হোল এখানে পাওয়া যাবে এবং সেই কারণে ফার্মি লেভেলটা একটু নিচে নামবে। কিন্তু এটা কি সারা জীবন থাকবে না? এটা আস্তে আস্তে নর্মাল হবে, নর্মাল হয়ে যাবে। আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যাবে। তাহলে এখানে ফার্মি লেভেলটা নর্মালাইজ হওয়ার আগে সে একটা অদ্ভুত নেচার শো করছে, সেটা হচ্ছে যে এখানে সে উপরে উঠে গেছে আর এখানে সে নিচে নেমে গেছে, যেটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে ফার্মি লেভেল এই ক্ষেত্রেও দুই ভাগ হবে, কিন্তু ফরওয়ার্ডে যে দুই ভাগ হয়েছিল সেখানে ছিল ফার্মি লেভেল এন বেশি পি কম, আর এই ক্ষেত্রে হচ্ছে পি বেশি এন কম। তাহলে এটুকু মনে রাখবা। আর এই ছবিটা এক দুইবার একটু এঁকে প্র্যাকটিস করতে হবে, আর নাহলে তোমরা হচ্ছে পরীক্ষায় মনে রাখতে পারবে না। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যে রিভার্স বায়াস সিচুয়েশনে এক্সেস ক্যারিয়ার গুলা জিরো হয়ে যাবে, এক্সেস ক্যারিয়ারের সংখ্যা হয়ে যাবে জিরো। কেন জিরো? কারণ এই যে দেখো, এন আই স্কোয়ার ই টু দি পাওয়ার এফ এন মাইনাস এফ পি। এখন এফ এন থেকে এফ পি বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কিউ ভি আর, এবং এই ভ্যালুটা তুমি যত বেশি বৃদ্ধি করবা, এটা যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হয়ে যাবে জিরো। আর এটা জিরো হয়ে গেলে পি এর ভিতর ডেল পি আছে সেটাও জিরো হয়ে যাবে, এন এর ভিতর ডেল এন আছে সেটাও জিরো হয়ে যাবে। তার মানে মাইনরিটি ক্যারিয়ার এক্সট্রাকশন হবে। ফরওয়ার্ড বাইজের ক্ষেত্রে এখানে কথাটা অবশ্যই লেখা আছে, মাইনরিটি ক্যারিয়ারটা হয়ে যাবে এক্সট্রাকশন। এক্সট্রাকশন মানে কি? তোমার কাছে ধরো এক এক বালতি পানি ছিল, আমি এসে সেটা নিয়ে চলে গেলাম, তাহলে আমি এক্সট্রাকশন করলাম আর কি। আর ইনজেকশন কখন হয়? তোমার কাছে এক মগ পানি ছিল, আমি আসে আরেক মুখ পানি দিলাম, তাহলে ফরওয়ার্ড বাইজের ক্ষেত্রে এটা বাড়বে, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা কমে যাবে। এক্সাক্ট জিরো যদি না হয়, কিন্তু সেটা হবে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, এই জন্য এটাকে নিয়ার অ্যাবাউট জিরো কনসিডার করা যায়। আচ্ছা, গেল। এরপর এখানে এই ছবিগুলোর ব্যাপারে একটু বলা আছে, ফিগার 5.18 যেটা আমরা আলোচনা করলাম, রিভার্স বায়াসের ক্ষেত্রে তোমার এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ভেরিয়েশনটা, এটা শিখবে, এটা দরকার আছে। তারপর আমরা হচ্ছে একটা ব্রেকডাউন কিভাবে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব, রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্রেকডাউনটা কিভাবে কন্ট্রোল করা যাবে। খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে একটা পিএন জাংশনকে আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি, এই যে এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, একটা ফরওয়ার্ড কারেন্ট আমি পাইছি।
এরপর এই একই পিএন জাংশনকে আমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি এবং একটা নেগেটিভ কারেন্ট আমি পাইছি। এখন আমাকে বলো তো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের ফাংশনটা কি হবে? কারেন্ট লিমিট করা। রাইট, ভেরি গুড, কারেন্টটাকে লিমিট করা। কারণ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যদি এক্সেসিভ ক্যারিয়ার জেনারেট হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কারেন্ট অত্যধিক বেড়ে গিয়ে ডিভাইস ড্যামেজ হতে পারে। এমন না যে ফরওয়ার্ড বায়াস একটা ডিভাইসকে তুমি অনেক বেশি কারেন্টও কাজ করাইতে পারো, তাও কিন্তু না। তাদের একটা ওয়ার্কিং কি বলে লিমিট থাকে। যেমন ফরওয়ার্ড কারেন্ট হয়তো 30 এম্পিয়ার, এর বেশি হইলে আবার সে ডিস্ট্রাকশন। আবার রিভার্স বায়াসের ক্ষেত্রেও তাই। তাহলে আমি যদি এখানে একটা এক্সটার্নাল সিরিজ রেজিস্ট্যান্স যুক্ত করি তাহলে কিন্তু আমি কারেন্টটাকে একটা লিমিটের মধ্যে রাখতে পারবো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার গ্রাফটা ধরো যে এদিক দিয়ে ফরওয়ার্ড কারেন্ট একটা লিমিটের মধ্যে থাকবে, এদিক দিয়ে রিভার্স কারেন্টটাও হচ্ছে আমাদের একটা লিমিটের মধ্যে থাকবে। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ যদি আবার তুমি পার করে ফেলো, এই যে রিভার্স বায়াস ব্রেকডাউন বলা হয় এটাকে, তখন কিন্তু এখানে কারেন্টের পরিবর্তনটা হবে ড্রাস্টিক পরিবর্তন। বুঝছো? ধরো আমরা এইখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা সেটাকে কাজ করাইতে পারছি, কিন্তু যখন আমরা একটা ড্রাস্টিক্যালি কারেন্টের পরিবর্তন পাবো, যেটা হচ্ছে রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করার পর, ধরো এটা -30 ভোল্ট দিলে তোমার এইখানে আর এই রেজিস্ট্যান্স দিয়েও তখন আর কোনো কাজ হবে না। তখন হচ্ছে কারেন্টটা এত বেশি হিউজ পরিমাণে বেড়ে যাবে যে আলটিমেটলি তোমার ডায়োডটা কি হয়ে যাবে, ওই যে আমরা বলি যে রিভার্স বায়াসের কারণে ব্রেকডাউন হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে। তো সেইটা যাতে না হয়, এই ব্রেকডাউনটা যাতে না হয়, এই জন্য প্রত্যেকটা ডিভাইসের একটা ভিবিআর ভ্যালু থাকে, যে কতটুকু পর্যন্ত রিভার্স বায়াস ভোল্টেজ সে নিতে পারবে, এর বেশি সে নিতে পারবে না। তাহলে এটাকে তোমরা এখানে পাবা যে একটা ক্রিটিক্যাল রিভার্স বায়াস ভোল্টেজ দিলে তারপরে সেই ব্রেকডাউনটা হবে, তার আগ পর্যন্ত তুমি এটাকে কন্ট্রোল করে ইউজ করতে পারবে। এবং এটাকে লিমিট করার জন্য, একটা রিজনেবল ভ্যালুতে লিমিট করার জন্য তুমি এক্সটার্নাল সার্কিটের হেল্প নিবে। এক্সটার্নাল সার্কিট মানে তুমি রেজিস্ট্যান্স গুলাকে সিরিজে অ্যাড করে দিলা, তাহলে সেটাকে তুমি অপারেট করতে পারবে। কিন্তু ডিস্ট্রাকশনটা যাতে না হয় এই জন্য ওই পর্যন্ত ভোল্টেজ দেওয়া যাবে না, যেটা হচ্ছে ভিবিআর, এটা দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু অ্যানালাইসিসের কথা বলা আছে, কারেন্টটাকে কিভাবে বের করা যায়, কেভিএল লুপ অ্যাপ্লাই করো। তারপর কেন ব্রেকডাউনটা ঘটে, কারণ এক্সেসিভ রিভার্স কারেন্ট গেলে ওভারহিটিং হয়, ওভারহিটিং থেকে পিএন জাংশনটা নষ্ট হয় আর কি। তাহলে এক্সেসিভ হিটিং কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রেও হতে পারে, এই জন্য দুই সাইডেই তোমার কারেন্টটাকে লিমিট করার জন্য তোমার এক্সটার্নাল একটা মেজারমেন্ট করা লাগবে। আবার ধরো যে তুমি যদি ব্রেকডাউন ডায়োডকে ইউজ করতে হয় তাহলে সেভাবে ডিজাইন করে তুমি কিন্তু রিভার্স ব্রেকডাউনে অপারেট করতে পারবে। যেমন যে জেনার ডায়োড যেগুলো আছে এগুলোকে তো আমরা রিভার্স বায়াসে দিয়েই অ্যাপ্লাই করি, তাই না? ওই যে তোমরা বানাইছো তো, কি বলে এটাকে, ভোল্টেজ লিমিটার সার্কিট ছিল না 2-1 এর লেভে, জেনার ডায়োডের সাহায্যে, ওগুলা তো তোমরা করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আর কি তোমাদের এই কনসেপ্টটা আসলো। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের ক্লাসের খুব ইম্পর্টেন্ট যে দুইটা টপিক আছে, যে রিভার্স বায়াস ব্রেকডাউনের ক্লাসিফিকেশন অফ রিভার্স বায়াস ব্রেকডাউন, এটা মূলত দুই ভাগে আমরা ভাগ করতে পারি, এবং এই ভাগগুলা করা হয় হচ্ছে জিনার ইফেক্ট এবং হচ্ছে অ্যাভালাঞ্চ ইফেক্ট নামে। জিনার ইফেক্ট এবং অ্যাভালাঞ্চ ইফেক্ট। তোমরা একটা কোশ্চেন নোট করে রাখো, এটা প্রায় সময় পরীক্ষায় আসে, যে রাইট ডাউন এ কম্পারেটিভ অ্যানালাইসিস বিটুইন ব্রেকডাউন মেকানিজমস তাহলে ব্রেকডাউন মেকানিজম হচ্ছে দুইটা, জেড ই এবং এ ই, এই দুইটাকে তুমি অ্যাটলিস্ট 5টা পয়েন্টে তুমি এটাকে ডেসক্রাইব করবা, অ্যাটলিস্ট 5টা পয়েন্টে, তাহলে আরো বেশিও দিতে পারো কিন্তু 5টা অ্যাটলিস্ট দিবা। আচ্ছা, তাহলে প্রথমে যেটা আছে জিনার ইফেক্ট, এইটা কাজ করে হচ্ছে যখন আমি রিভার্স বায়াস দিতেছি কিন্তু অল্প পরিমাণ ভোল্টেজ রিভার্স বায়াস হিসেবে দিচ্ছি, তখন জিনার ইফেক্ট কাজ করবে। তার মানে তোমার 1 নম্বর পার্থক্য হচ্ছে ভোল্টেজ দিয়ে পার্থক্য। জিনার ইফেক্ট কাজ করবে যখন ভোল্টেজ লেভেলটা লো থাকবে, আর যদি তুমি রিভার্স বায়াসের ক্ষেত্রে হায়ার ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন সেটা অ্যাভালাঞ্চ ইফেক্ট হিসেবে কাজ করবে। তার মানে দুইটাই রিভার্স বায়াস, কিন্তু এটাও রিভার্স বায়াসেই কাজ করবে, এটাও রিভার্স বায়াসে কাজ করবে, কিন্তু মনে করো যে এটা কাজ করবে হচ্ছে 5 ভোল্ট দিলা যখন তখন, আর এটা কাজ করবে যখন তুমি 50 ভোল্ট দিলা তখন। ঠিক আছে, তাহলে প্রথম পার্থক্যটা হয়ে গেল, এটা হচ্ছে ভোল্টেজের কারণে। আচ্ছা, সেকেন্ড পার্থক্যটা হচ্ছে জিনার ব্রেকডাউন কাজ করে যখন ডোপিংটা থাকে হেভি ডোপিং, যখন আমি পিএন জাংশনটাকে হেভিলি ডোপ করি, এবং সে তো অবশ্যই রিভার্স বায়াসেই আছে, তখন সেটা হচ্ছে জিনার ব্রেকডাউনের জন্য দায়ী। তাহলে হেভি ডোপিংটা হচ্ছে তোমার 2 নম্বর পার্থক্য, হেভি ডোপিং জিনার ব্রেকডাউন, আর যদি কম ডোপিং হয়, লোয়ার ডোপিং হয়, তাহলে সেটা হবে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। আচ্ছা, তারপরে যে পার্থক্যগুলো আছে এগুলো আমরা এই ছবিটা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। এই 3টা ছবি জিনার ইফেক্টের জন্য, এবং এগুলো তোমাদের রাখতে হবে কিন্তু
ছবিটা হবে তোমাদের যে পার্থক্যটা লিখবা ওইটার 5 নম্বর পয়েন্ট হবে ছবিগুলা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো তো, এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আর এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের মধ্যে আমাকে বলো তো কোনটা ইকুইলিব্রিয়ামে আছে আর কোনটা রিভার্স বায়াস করা আছে। এই দুইটা ডায়াগ্রামের মধ্যে এ আর বি এর মধ্যে কোনটা ইকুইলিব্রিয়াম স্টেজে আছে আর কোনটা রিভার্স বায়াস স্টেজে আছে বলো তো। স্যার প্রথমটা ইকুইলিব্রিয়ামে আছে। রাইট, প্রথমটা ইকুইলিব্রিয়ামে আছে। কি দেখে বুঝছো? স্যার ইএফপি যেটা। রাইট রাইট, এখানে দেখো এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের মধ্যে ফার্মি লেভেলের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে ওই যে আমরা চ্যাপ্টার 3 তে শিখে আসছিলাম যে ডিডিএক্স অফ ফার্মি লেভেল যদি 0 হয় তাইলে আমি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবো। বোঝার জন্য সবচেয়ে সহজ ফর্মুলা। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই ছবিতে কি নতুন কিছু দেখা যায় যেটা এর আগে আমরা আসলে দেখি নাই? এগুলো তো আমরা চিনি, এগুলো আমরা চিনি, বা ফার্মি লেভেল আমরা জানি, এগুলো সব জানি, কিন্তু একটা কিছু আছে যেটা এর আগে আমরা দেখি নাই, সেটা স্যার ডি। ডি তো নতুন, হ্যাঁ অবশ্যই, কিন্তু এরকম কোন মানে এরকম হেভি ডায়াগ্রাম কি আমরা এর আগে দেখছি যে একটা না লাইন স্যার। এত হেভি? এটা কেন করা হয়েছে বলতো? এটা করা হয়েছে কারণ আমরা যে শর্ত আরোপ করতেছি হেভিলি, টানেলিং। না 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 না, এটা হচ্ছে হেভিলি ডোপিংটাকে বোঝানোর জন্য। ধরো আমরা তো একটা সিঙ্গেল লাইনও দিতে পারতাম, তাই না? এখানে এইভাবে করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পি সাইড এটাও প্লাস, এন সাইড এটাও প্লাস, তার মানে দুইটাই হচ্ছে হেভি ডোপিং। তো দুইটাই যেহেতু হেভি ডোপিং, এই জন্য আমরা এই জায়গাটাকে একটু বেশি কি বলবো শেড করে দিছি আর কি, জাস্ট এটা বোঝার জন্য যে এখানে পি এন দুইটাই হেভি ডোপিং। দুইটা হেভি ডোপিং করা হয়েছে বিধায় প্লাস চিহ্নটা আর ইউজ করেনি, কারণ দুইটা তো সেম রেঞ্জেই আছে। আচ্ছা, এখন দেখো এই পি এবং এন সাইড যখন রিভার্স বায়াস আমি দিলাম, পি এবং এন এর মাঝখানে যখন আমি এখানে দিব নেগেটিভ আর এখানে দিব পজিটিভ, তখন তাদের মধ্যে ফার্মি লেভেল স্প্লিট হয়ে যাবে, তাই না? ফার্মি লেভেল ফর পি এটা চলে যাবে উপরে, ফার্মি লেভেল ফর এন এটা চলে আসবে নিচে। আচ্ছা, এখন আমাকে বলো, পি সাইডটা যেহেতু হেভি ডোপিং করা হয়েছে, খেয়াল করো, পি সাইডটা যেহেতু হেভি ডোপিং করা হয়েছে, এটার মধ্যে যে ইলেকট্রন গুলা থাকে ওগুলার সংখ্যা নর্মাল ডোপিং এর চেয়ে বেশি হবে না এখন? জি স্যার। আচ্ছা, আবার এন সাইডে যে হেভি ডোপিং করা হয়েছে এই কারণে নরমালি এন এর ভিতর যে প্লাস গুলা থাকে এখন সেগুলো এর চেয়ে বেশি হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, খেয়াল করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে ডি। ডি হচ্ছে দ্য ডিস্টেন্স ফ্রম পি সাইড টু এন সাইড। এখন যদি আমি বলি যে এই ডিটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা ডিস্টেন্স, তাইলে এই ইলেকট্রন গুলা উপর দিকে এইভাবে ট্রাভেল করবে নাকি সরাসরি তারা এই দিক দিয়ে চলে যাবে বলতো? সরাসরি চলে যাবে। সরাসরি চলে যাবে। কেন? কারণ ডিটা হচ্ছে অনেক কম। আরেকটা কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, এখানে হোলের সংখ্যা বেশি, তাহলে ইলেকট্রন চলে যাবে হোলের কাছে, হোল চলে আসবে এই সাইডে, ইলেকট্রন ওই সাইডে যাবে, হোল এই সাইডে আসবে। তাহলে এখন আমাকে বলো, পি থেকে এন এর দিকে যদি ইলেকট্রন যাওয়া শুরু করে তাহলে কারেন্ট কোন দিকে যাবে? ইলেকট্রন যদি পি থেকে এন এর দিকে যায় তাহলে এন কারেন্ট থেকে পি এর দিকে। এন থেকে পি এর দিকে। এখন এন থেকে পি এর ডিরেকশনটা কি পজিটিভ আছে না নেগেটিভ আছে? নেগেটিভ। এই জন্যই তুমি এই কারেন্টটা পাচ্ছ। কতক্ষণ পর্যন্ত এই কারেন্টটা পাবা বলতো? যতক্ষণ পর্যন্ত তুমি ভোল্টেজটা ভিবিআর ক্রস না করছো। যখন ভিবিআর ক্রস করে ফেলবা তখন কি হবে? তখন এই এই শার্প ইনক্রিজ ইন কারেন্ট, তার মানে তখন ব্রেকডাউন হয়ে যাবে। বুঝো নাই? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে ফরওয়ার্ড বাইজের ক্ষেত্রে আমরা জাস্ট এক্সপোনেনশিয়াল ইনক্রিজ পাই, রিভার্স বাইজের ক্ষেত্রে আমরা একটা লিমিটেড কারেন্ট পাবো, কিন্তু ভিবিআর অ্যাপ্লাই করার পর ওই কারেন্টটাও এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ এই করবে। ব্রেকডাউন বলতে কি বুঝাচ্ছি আমরা, মানে ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে যাবে বা এরকম কিছু? রাইট রাইট, ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে যাবে। যদি আমাদের এক্সেসিভ পি থেকে এন এর দিকে ইলেকট্রন যাওয়া শুরু করে তখন কারেন্টের ফ্লোটা এত বাড়বে যে এইখানে আর তখন এই রিজিয়নটা থাকা না থাকা সমান, তার মানে এটা তো তখন হিউজ পরিমাণ একটা কারেন্ট ফ্লো। জি স্যার, প্রথমে তো ডিপ্লেশন রিজিয়নটা বড় হতে থাকবে আর কারেন্টের পরিমাণ বাড়তে থাকবে, ড্রিফট কারেন্ট এরকম ড্রিফট কিছু কারেন্ট, হবে? ড্রিফট কারেন্ট। তবে এখানে এখানে ড্রিফটের হিসাবটা আনতেছি না এই কারণে যে এখানে ইলেকট্রন আসলে অটোমেটিকই চলে যাবে। ড্রিফটের প্রভাবটা, তোমার কথা পারফেক্টলি অলরাইট, এটা আমরা এই তে দেখবো ড্রিফটের প্রভাবটা। এই ক্ষেত্রে ড্রিফট হওয়ার সুযোগ কম, ড্রিফট হইতে হইতে টানেলিং হয়ে যাচ্ছে, বুঝছো? জি স্যার। আলটিমেটলি ড্রিফটের প্রভাবই রিভার্স বায়াসে হয়, কিন্তু এইখানে এটা এত দ্রুততার সাথে ঘটবে, এই এরিয়াটা এত কম যে ড্রিফট হইতে হইতে টানেলিং হয়ে বায়াজিং, রিভার্স বায়াজিং ডিস্ট্রাকশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা মিনিট ওয়েট করো, আমরা ওটাতে যাবো। জি তাহলে স্যার।
3 নম্বর যে তফাৎটা তোমরা লিখবা সেটা হচ্ছে যে 3 নম্বর পার্থক্যটা হচ্ছে ইলেকট্রন টানেলিং করে জিনার ব্রেকডাউনের ক্ষেত্রে, আর ইলেকট্রনের ড্রিফট হবে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে। নোট করে রাখো, ইলেকট্রনের টানেলিং হবে জিনার ব্রেকডাউনের ক্ষেত্রে, এটা থার্ড পার্থক্য, আর ইলেকট্রনের ড্রিফট ঘটবে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে 3টা হলো না। 4 নম্বরটা হচ্ছে যে ছবি, এখানে একটা ছবি আছে, ওখানেও আরেকটা ছবি আছে, আর 5 নম্বরটা দ্বারা আমরা বের করবো, সমস্যা নেই। তাহলে এই কথাগুলো মনে করো যে এখানে লেখা আছে টানেলিং কেন হবে, তারপরে যে ডিটা হইতে হবে অনেক কম, উইডথ অফ দি ট্রানজিশন রিজিয়ন এটা হইতে হবে অনেক কম, যাতে করে একটা শর্ট ডিস্টেন্স আমরা পাই, দুইটা জাংশনের মধ্যে ডিস্টেন্সটা যাতে শর্ট হয়। তারপরে যদি ডাব্লিউ অনেক বড়, হ্যাঁ 4 নম্বর পার্থক্য কি দিবা জানো? 4 নম্বরটা লিখবা হচ্ছে ডি এর ভ্যালু হইতে হবে অনেক কম জিনার ইফেক্টের ক্ষেত্রে, এটাই হচ্ছে 4 নম্বর পার্থক্য। আর নর্মালি ডাব্লিউটা থাকে বেশি অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে। স্যার ডি আর ডাব্লিউর মধ্যে পার্থক্যটা কোনো কি? পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, সেম জিনিস, সেম, একদম সেম। তুমি ডাব্লিউ দিয়েও মনে রাখতে পারো যে রিভার্স বায়াস ব্রেকডাউনের ক্ষেত্রে ডাব্লিউ 2 রকম হইতে পারে। যদি ডাব্লিউ কম থাকে তাহলে টানেলিং, তার মানে হচ্ছে জেনার, আর যদি ডাব্লিউ বেশি থাকে তখন ড্রিফটিং, এবং তখন হচ্ছে অ্যাভালাঞ্চ। তাহলে এই মোটামুটি পার্থক্য হয়ে গেছে। আরো দু একটা তাহলে তোমরা বাইর করতে পারো, তাহলে তোমরা আমাকে জানাবার পাইছো কিনা কিছু। আচ্ছা, আরেকটা এজাম্পশন আছে আমাদের এটা করার জন্য, যে আমরা হচ্ছে ডাব্লিউ এর মধ্যে কোনো ধরনের চার্জের ট্রান্সফার বা ইনক্রিজ ডিক্রিজ এগুলো আমরা কনসিডার করব না। লো ভোল্টেজ দিতেছি এটা আগেই বলছি, হেভি ডোপিং দিতেছি এটাও আমরা আগে বলছি। আর আরেকটা হচ্ছে যদি কোনো কারণে কোনো একটা ডায়োড জিনার ব্রেকডাউনকে না ঘটতে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি তার অ্যাভালান্স ব্রেকডাউন হবেই। কারণ কি বলো? কারণ জিনার ব্রেকডাউনটা ছিল লো ভোল্টেজে, ধরো লো ভোল্টেজে তার জিনার ব্রেকডাউনটা হইলো না, সে ওটাকে কোনোভাবে সাপোর্ট দিয়ে ধরে রাখলো। কিন্তু অ্যাভালান্স ব্রেকডাউনের ক্ষেত্রে তার ব্রেকডাউন হবেই হবে। কেন? কারণ তখন তো ভিবিআর ভোল্টেজে সে পৌঁছায় যাবে, কারণ অ্যাভালান্সের ক্ষেত্রে ভোল্টেজটা বাড়ে না অনেক, তাহলে আস্তে আস্তে সে ভিবিআর এ পৌঁছায় যাবে, এবং তখন তার ওই রিভার্স ব্রেকডাউনটা ঘটবে। তার মানে একটা যদি নাও হয়, কোনো কারণে যদি লো ভোল্টেজে সে কাজ নাও করে, তাইলেও কিন্তু সে হায়ার ভোল্টেজে গিয়ে ব্রেকডাউন হইতে বাধ্য, মানে ব্রেকডাউন হবেই। এখন সেটা লো ভোল্টেজ হইলে জিনার ইফেক্টের কারণে হবে, আর হায়ার ভোল্টেজ হইলে অ্যাভালান্স ইফেক্টের কারণে হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা অ্যাভালাঞ্চের ক্ষেত্রে ঘটনাটা কিভাবে ঘটে সেটা নিয়ে একটু আলোচনা করি। এই ছবিটাও তোমাদের আঁকতে হবে কিন্তু, যে 5 নম্বর পয়েন্ট যেটা, সেই পয়েন্টে এই ছবিটাও আঁকবা, আর ওই পাশ থেকে ওই ছবিটা আঁকবা। তাহলে এখানেও দেখো 3টা ছবি আছে। এখানে 3টা ছবিতে প্রথম ছবিটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে, আর বি আর সি হচ্ছে ড্রিফটিং এর প্রভাবটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম কথা, এখানে কে অনেক বেশি বেড়ে গেছে বলো তো? প্রথমেই এখানে পরিবর্তনটা খেয়াল করো, এখানে ডাব্লিউ রিজিয়নটা এখন অনেক বেশি না? জি স্যার। আবার আমরা জানি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি? ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে এই ক্ষেত্রে ই এর প্রভাব অনেক বেশি, তাই না? জি স্যার। ই এর প্রভাবটা অনেক বেশি। তাহলে ই যত বেশি হয় আমার ড্রিফট করা কি তত সহজ না? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, ই যেদিকে কাজ করতেছে, হোলের ক্ষেত্রে ড্রিফটিং কোন দিকে হবে? হোলের ড্রিফটিং কোন দিকে হবে? স্যার ওইদিকে এর ওই দিকে। দিকেই, ওই দিকেই, রাইট, ভেরি গুড। কিন্তু ইলেকট্রনের ড্রিফটিং কোন দিকে হবে? বিপরীত দিকে। বিপরীত দিকে। তাহলে আবার দেখো, ইলেকট্রন যদি এদিকে ড্রিফট করে, তার মানে ইলেকট্রন যদি পি থেকে এন এ ড্রিফট করে, তাহলে কারেন্ট কোন দিকে পাচ্ছে এখন? এন থেকে পি এর দিকে। এন থেকে পি, আগের মতোই। তার মানে এটাও নেগেটিভ ডিরেকশনের কারেন্ট, এটা নেগেটিভ কারেন্ট। তাহলে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইফেক্টটা চেঞ্জ হয়ে গেছে, আগে ইফেক্টটা ছিল টানেলিং ইফেক্ট, আর এখনের ইফেক্টটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এত বেশি যে, মানে ইলেকট্রিক ফিল্ডের কারণে এখন এই ঘটনা ঘটবে। আর এইখানে টানেলিং করা কঠিন কেন? সহজ বাংলায়, এখানে টানেলিংটা করা কঠিন কেন? কারণ এই ডাব্লিউ বড়। ভেরি গুড, ডাব্লিউটা এত বেশি যে এখানে আসলে টানেলিং হয়তো দুই একটা করবে, কিন্তু ওই হাজারে হাজারে করবে না, যেটা হচ্ছে জিনারের ক্ষেত্রে করা সম্ভব ছিল। আচ্ছা, এখন এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো। এই ছবিটাতে আগের মতোই 3টা রিজিয়ন ভাগ করে নাও, পি সাইড, এন সাইড, আর হচ্ছে ডাব্লিউ রিজিয়ন। এখন কিন্তু ডাব্লিউ রিজিয়নটা অনেক বেশি এক্সটেন্ডেড, আগের চেয়ে অনেক বড়। তাইলে এখন মনে করো যে ইসিপি থেকে একটা ইলেকট্রন নেমে ইসিএন এ আসতে চাচ্ছে, কারণ আমরা তো জানি ইলেকট্রন সময় সময় হায়ার এনার্জি অর্ডার থেকে লোয়ার এনার্জি অর্ডারে আসতে চায়। এখন এই যে ইলেকট্রনটা নেমে আসবে, খেয়াল করো, নেমে আসার জন্য সে মানে জায়গা খুঁজতেছে, তো খুঁজতে খুঁজতে সে এই জায়গায় আসলো। আসার পরে এইখানে সে একটা ইলেকট্রন হোল পেয়ার পাবে, ইএইচপি পাবে, ইএইচপি। তো এরকম একটা ইলেকট্রন হোল পেয়ারকে এই ফ্রি ইলেকট্রনটা এসে ধাক্কা দিবে। ধাক্কা দিলে এই ইএইচপি থেকে একটা ইলেকট্রন সামনের দিকে যাওয়া শুরু করবে, আর একটা হোল পিছনের দিকে যাওয়া শুরু করবে। বলতো কেন?
কেন এই ইলেকট্রনটা সামনেই যাবে আর কেন এই হোলটা পিছনের দিকেই যাবে বলতো? এখানে কোনটা দায়ী এই ঘটনাটার জন্য? ডাব্লিউ এর মধ্যে এই দুইটা ইলেকট্রন ফ্রি হয়ে গেছে, এখন এই ফ্রি ইলেকট্রন দুইটা এখন সামনের দিকে যাওয়া শুরু করবে, আর এই ফ্রি হোলটা এখন পিছনের দিকে যাওয়া শুরু করবে। বলতো কেন? এখানে একটা ই আছে না? ড্রিফট কারেন্টের জন্য। রাইট, এখানে একটা ই আছে না? তাহলে ই এর ডিরেকশন তো এইদিকে, তাহলে ই এর ডিরেকশনটা যেদিকে ইলেকট্রনকে সে তার বিপরীত দিকে ঠেলতে থাকবে, আর ই এর ডিরেকশন যেদিকে হোলকে সে সেই দিকে ঠেলতে থাকবে। এই জন্য দেখো সবগুলো ইলেকট্রন শুধু সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে মানে এন সাইডের দিকে যাচ্ছে, কিন্তু যতগুলা হোল ভেঙে যাবে সেই সবগুলো হোল আবার পিছনের দিকে কোথায় ব্যাক করবে? পি এর দিকে। পি এর দিকে ব্যাক করবে। তাহলে এন এর দিকে এখন প্রচুর ইলেকট্রন চলে যাচ্ছে, পি এর দিকে এখন প্রচুর হোল চলে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে মাঝখানের রিজিয়নটা খালি হয়ে যাচ্ছে না? জি স্যার। ওইটাই তো আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখছিলাম প্রথম ছবিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এইখানে ধাক্কাধাক্কি হলো একবার। এখন মনে করো এটাই আবার এখানে দেখানো হচ্ছে আর একটু ইজিলি, যে পি থেকে একটা ইলেকট্রন সামনের দিকে আসলো, এসে এখানে একটা ইলেকট্রন হোল পেয়ার, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে হোল। এই ইলেকট্রনটাকে নিয়ে সে এখন দুইটা ইলেকট্রন হইলো, আর এই হোলটাকে সে পিছনের দিকে পাঠাই দিল। এখন এই দুইটা ইলেকট্রন আবার যায় দুইটা ইলেকট্রন হোল পেয়ারকে বাড়ি দিবে, বাড়ি দিলে এখান থেকে এখন বের হবে কয়টা? চারটা। এখান থেকে এখন বের হবে চারটা, এই চারটা এখন সামনের দিকে যাবে, আর এখান থেকে এখন হোল রিলিজ হবে যেগুলা, সেই সবগুলা হোল আবার পিছনের দিকে চলে আসবে। তার মানে সবসময় ইলেকট্রন সামনের দিকে আগাতে থাকবে, হোলগুলো পিছনের দিকে আগাতে থাকবে, তার মানে একটা রিভার্স ব্রেকডাউন কারেন্ট তুমি পেতে থাকবা। যেহেতু পি থেকে এন এর দিকে ইলেকট্রন যায়, ওই জন্য এন থেকে পি এর দিকে তুমি অলওয়েজ একটা কারেন্ট পাবা। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ইলেকট্রনের সংখ্যা যে বাড়তেছে, এটা কি একটা গুণোত্তর ধারার মতো বাড়তেছে না? যে জি এক স্যার। থেকে দুই, দুই থেকে চার, চারের পরে কত হবে? 16, 16-র পরে হবে 64, 64-র পরে 128, এইভাবে করে বাড়তে থাকবে। তার মানে এটা একটা থেকে একটা টানা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 16টা, এইভাবে করে বাড়তে থাকবে। তাহলে এটা কাইন্ড অফ একটা চেইন রিয়াকশন না? এবং এই জি রিয়াকশনটা স্যার। যখন, এই রিয়াকশনটা যখন একবার আমি যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি, রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তখন যখন এই রিয়াকশনটা শুরু হবে, এই রিয়াকশনটাকে থামানোর কোনো উপায় আছে? না স্যার। কখন থামবে বলতো? স্যার যখন সব ইলেকট্রন হোল পেয়ার ভেঙে যাবে। সেটাও হয়। আরেকটা হচ্ছে ব্রেকডাউন হইলে তখন ভেঙে যাচ্ছে। ব্রেকডাউন হইলে তখন এই এই ডাব্লিউটা তখন তো আর নাই, ব্রেকডাউন হলে তখন আর জি এটা স্যার। নাই। আচ্ছা, তাইলে এইখানকার ঘটনাটা ঘটার জন্য মূলত কাজ করতেছে কে? বিহাইন্ড দা সিনে কে কাজ করতেছে? এই যে ড্রিফট কারেন্টটা, ডিপ্লেশন ড্রিফট কারেন্ট। কারেন্টটা, ড্রিফট কারেন্টটা, গুড। আর ওখানে বিহাইন্ড দা সিনে কে ছিল? বিহাইন্ড দা সিনে ছিল ডি। ডি, কারণ ডি ছিল অনেক কম, এই কারণে টানেলিংটা হইতে পারছে। তাহলে দেখছো এখানে কিন্তু চাইলে আরো দুই তিনটা পার্থক্য তোমরা অ্যাড করতে পারো, মোটামুটি তোমরা 10টা পার্থক্য সাজায় আমাদের দিবা, এটা হোমওয়ার্ক। যে এন এই রিভার্স বায়াসের ক্ষেত্রে দুইটা মেকানিজম, দুইটা মেকানিজমের মধ্যে আমরা হচ্ছে কি কি পার্থক্য পেতে পারি। আচ্ছা, তাহলে ছবি দুইটা অবশ্যই আঁকবা, এবং এই ছোট ছোট করে লিখবা, মানে খুব বেশি ডিটেলস না। এক পাশে লিখবা লো ভোল্টেজ, এক পাশে হাই ভোল্টেজ, এক পাশে টানেলিং, এক পাশে ড্রিফট, এক পাশে লিখবা হচ্ছে ডাব্লিউ কম, এক পাশে ডাব্লিউ বেশি, এইভাবে করে দিবা। আচ্ছা, এরপর আমাদের এখানে আরেকটা ছোট ক্যালকুলেশন দেখায় তোমাদেরকে শেষ করব, সেটা হচ্ছে হ্যাঁ এই ক্যালকুলেশনটা অ্যাভালাঞ্চ প্রসেসের, মানে ম্যাথমেটিক্যাল যে একটা ইকুয়েশন আছে, সেটা সেটা হচ্ছে খুব সহজ। খেয়াল করে দেখো, আমি কতটুকু ইলেকট্রন আউটপুট হিসেবে পেতে পারি এটা ডিপেন্ড করে ইনপুটে আমি কয়টা ইলেকট্রন দিছি এবং তাদের ধাক্কাধাক্কির প্রবাবিলিটির উপর। এই পিটা হচ্ছে কলিশন হওয়ার রেট। তাহলে দেখো এই পি এর ভ্যালু যদি ধরো প্রথমে একবারই ধাক্কা দিবে, এর বেশি না, একটাই ধাক্কা দিবে, তাহলে এই পি এর প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে তখন কয়টা এন, মানে এন আউট কত হবে? তখন একটা ইলেকট্রন দিচ্ছ, প্রবাবিলিটি অফ ধাক্কা ধাক্কিও হচ্ছে 1, তাহলে একটা থেকে এখন তুমি কয়টা আউটপুটে পাবা বলো? স্যার একটাই। একটা থেকে দুইটা পাবা তো, 1+1 হয়ে ও যাবে না? জি স্যার। 1+1, তাহলে একটা থেকে দুইটা। আবার যদি এইটা অ্যাড হয়, খেয়াল করো, পি স্কোয়ার, পি স্কোয়ার মানে কি 2, তাহলে 2+1 3, 3+1 4, বুঝছো? জি স্যার। তার মানে এইভাবে করে গুণোত্তর ধারা এটা বাড়তে থাকবে। এখন এটাকে যদি তুমি কতটুকু মাল্টিপ্লিকেশন হবে, এটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হবে সিম্পলি আউটপুট এবং ইনপুটের রেশিও, আউটপুট এবং ইনপুটের রেশিও, তার মানে এটা। আর এরকম ধারাবাহিকতা যেগুলো মেনটেন করে তাদেরকে আমরা সরাসরি একটা ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? এটা আমাদের জানা আছে, ছোটবেলায় আমরা করছি এই টাইপের ম্যাথ। এখন খেয়াল করো, যদি প্রবাবিলিটিটা 1 হয় কথার কথা, তাইলে আমাদের রেজাল্ট কি হবে? 1 - 1, তার মানে হচ্ছে 1/0। 1/0 কে আমরা কি লিখতে পারি? 1/0 ইনফিনিটি। ইনফিনিটি। তার মানে যদি কলিশন ঘটে
তাইলে মাল্টিপ্লিকেশনটা ইনফিনিটিও হয়ে যেতে পারে, অস্বাভাবিক না। ঠিক আছে, কলিশন হইলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা ইনফিনিটি পরিমাণও হইতে পারে। এটা এখানে বলা আছে, দেখো প্রবাবিলিটি অফ আয়নাইজেশন যদি অ্যাপ্রোচেস ইনফিনিটি মানে ইউনিটি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা হবে ইনফাইনাইট পরিমাণ, এবং তখন এই লিমিট করতে হবে আমাদের, তখন আমরা কারেন্টটাকে লিমিট করতে হবে এক্সটার্নাল সার্কিট ব্যবহার করার মাধ্যমে। এক্সটার্নাল সার্কিটের কি কি মেকানিজম থাকতে পারে তোমরা ইন ডিটেলস আবার এগুলো তোমরা যখন 4-2 কোর্স 4-2 না 5-1 যে কোর্সটা আছে পাওয়ার ইলেকট্রনিক্স, ওখানে তোমরা আবার এগুলো পাবা। ওখানে তোমাদের এই কি বলে যে বিভিন্ন রকমের যে ডায়োড গুলো আছে ওগুলাকে তো নর্মাল ডায়োড হিসেবে চিনছো এতদিন, ওখানে গিয়ে দেখবা যে সেগুলো হচ্ছে পাওয়ার ডায়োড, রেটিং অনেক হাই, এবং ওগুলাকে কিভাবে মানে ব্রেকডাউন থেকে রক্ষা করা যায় ওই জন্য বিভিন্ন রকমের সার্কিট তোমাকে বানানো শিখাবে। এখানে তো খালি আমি দেখাইলাম একটা সিরিজ রেজিস্ট্যান্স, নট লাইক দ্যাট, একটা আলাদা ড্রাইভার সার্কিটই থাকে। একটা পাওয়ার মসফেট বা একটা পাওয়ার বিজেটি বা একটা পাওয়ার ডায়োডকে এরকম কার্যকলাপ থেকে রক্ষা করার জন্য এক্সটার্নাল কিছু সার্কিট ইউজ করা হয়, কারণ এগুলো এক একটা দাম আছে। তোমরা ল্যাবে যে ডায়োড দেখছো এটা তো 2 টাকা দাম, কিন্তু পাওয়ার ডায়োড গুলো অনেক দামি বা পাওয়ার বিজেটি মসফেট গুলো দাম আছে। ওই জন্য এক্সটার্নাল একটা সার্কিটই তোমাকে ডিজাইন করা শিখাবে পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে, ল্যাবও আছে। আচ্ছা যাই হোক, লাস্টে আমাদের যেটা বাকি রয়ে গেছে এই ছবিটা, এটা তোমরা আমাকে বলবা, আমি তোমাদেরকে হিন্টস দেই যে এখানে কি ঘটতেছে। এইখানে আমরা ডোপিং এর পরিমাণটা বাড়াচ্ছি, দেখো ইলেকট্রন ডোপিং এর পরিমাণটা বাড়াচ্ছি এই পাশে, এটা হোলের ক্ষেত্রেও প্রযোজ্য একই ডায়াগ্রাম। আর এই পাশে হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজটা বাড়তেছে। তাহলে আমরা যত ডান দিকে যাচ্ছি তত ডোপিং বাড়তেছে, যত উপরের দিকে যাচ্ছি তত ব্রেকডাউন ভোল্টেজের পরিমাণ বাড়তেছে। এখন আমাদের এখানে 4টা মেটেরিয়ালের কথা বলা আছে, 4টা মেটেরিয়াল একই রকম ক্যারেক্টারিস্টিক্স শো করতেছে, প্রথমে বেশি তারপর ধীরে 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 কমে যাচ্ছে। এখন দেখো আমি যদি এই ডোপিংটার কথা চিন্তা করি 10⁻15, তাইলে আমি ধরো সিলিকন, যেহেতু আমাদের সবচেয়ে ফেভারিট, আমরা সিলিকন নিয়ে আলোচনা করি, তাহলে সিলিকনের ক্ষেত্রে ভোল্টেজটা ধরলাম আনুমানিক 10⁻15 এর জন্য, দেখো এটা ধরলাম 300, হ্যাঁ এটা ধরলাম 300। আবার আমি যখন 10⁻17 ডোপিং রেঞ্জে আসি, খেয়াল করো, তখন আমার সিলিকনের জন্য ব্রেকডাউন ভোল্টেজটা কত হবে বলো, অনুমান করো। এটা যদি 10 হয় তাহলে এটা তো 100, তার মানে এটা 20, তার মানে ধরলাম এটা 12ই ধরলাম, কথা 12 ধরলাম। তাহলে খেয়াল করে দেখো, যখন আমি ডোপিং এর পরিমাণটা কম রাখছি তখন আমার ব্রেকডাউন ভোল্টেজের পরিমাণ কি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। এইটাই অ্যাভালান্স ব্রেকডাউনের শর্তটা না? জি দেখো তো, স্যার। অ্যাভালান্স ব্রেকডাউনের শর্তই হচ্ছে ডোপিং ডোপিং এর কম। পরিমাণ কম, এই জন্য ভোল্টেজ ব্রেকডাউন হবে বেশিতে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যখন আমি ডোপিং এর পরিমাণটা বাড়াই দিছি তখন আমার ভোল্টেজ কত কমে গেছে, তাই না? মাত্র 12 ভোল্ট দিলেই এখন তার ব্রেকডাউন হয়ে যাবে, এবং এই ঘটনাটার নামই কি? জেনার ইফেক্ট। এই ঘটনার নামই হচ্ছে জেনারি ওয়েভ। তাহলে প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু একই ক্যারেক্টারিস্টিক্স শো করবে। কম ডোপিং দিলে বেশি ভোল্টেজ প্রয়োগ করতে হবে, বেশি ডোপিং দিলে কম ভোল্টেজ প্রয়োগ করতে হবে। এবং এখানে দেখো একটা লিমিট সেট করে দিছে তারা, এই লিমিটের পাশে কি লেখা আছে দেখো, টানেলিং বিগিনস। টানেলিং বিগিনস। তার মানে এই দাগের আগ পর্যন্ত সব ব্রেকডাউনের কারণ কি? অ্যাভালাঞ্চ। আর এই দাগের পরে অ্যাভালাঞ্চের আর কাজ করার সুযোগ থাকবে না, তখন জেড ই চলে আসে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ছোট দুটো হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে রেকটিফায়ার সার্কিট এইখানে দেওয়া আছে, যদিও আমাদের এই কোর্সের সিলেবাস এটা নাই। হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট দুটো আরেকবার দেখবা, দেখে মনে করার চেষ্টা করবা যে মনে আছে কিনা সার্কিট দুটা। আচ্ছা, আর ব্রেকডাউন ডায়োড, আমরা যে ব্রেকডাউন রিজিয়ন নিয়ে আলোচনা করলাম, এই যে এই ছবিটা, প্রথম দিকে যে একটা ছবি ছিল, এইটা একটু একটা ম্যাথ আছে সম্ভবত, এটা একটু দেখে নিবা যে এইখানে কত ভোল্টেজ দিলে এখানে কত রেজিস্ট্যান্স দিলে কারেন্ট লিমিটেড হয়, ওই টাইপের সিম্পল, একদম সিম্পল ম্যাথ, একবার দেখে নিও। এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক না। আর আগামীকালকের ক্লাসে আমরা এসি অ্যানালাইসিস শিখবো। পিএন জাংশনকে কিন্তু এখন পর্যন্ত আমরা যত ভোল্টেজ দিছি সব ডিসি তে ছিল, তাই না? আর ডিসিতে থাকা মানে টি ইজ ইকুয়াল টু 0। কালকের ক্লাসে আমরা এসি দিব, এসি মানে টি নট ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন গুলা এবং কনসেন্ট্রেশন গুলা পরিবর্তন হবে, ওইটা আমরা ডিটেলসে দেখবো। আচ্ছা, তাহলে এটা তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এখান থেকে কয়েকটা ছোট প্রশ্ন শিখতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। এই লেকচার থেকে ফাইনাল পরীক্ষায় তোমাদের একটা ছোট প্রশ্ন বা দুইটা থাকবেই। প্রথম প্রশ্ন হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ড্র করো। তাহলে এই ছবিটা আঁকবা, এই স্লাইড নাম্বার এটা হচ্ছে 3, এটা যা আছে তাই। তারপরে তোমাদের প্রশ্ন আসতে পারে
যে রিভার্স বায়াস ব্রেকডাউন মেকানিজম কয় রকম এবং তাদের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করো। তো মিনিমাম 5টা পয়েন্ট তো দিতেই হবে, তোমরা যদি এর বেশি এইভাবে বের করো তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আলাদা করে দেয় তাহলে হয়তো শুধু বলবে, সরাসরি জিনার ইফেক্ট বলবে না, বলবে যে তোমাকে একটা পিএন জাংশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে লো ভোল্টেজ অ্যাপ্লাই করতে রিভার্স বায়াজে লো ভোল্টেজ অ্যাপ্লাই করতে। তাহলে এখন কোন ঘটনাটা ঘটবে, তাহলে তোমাকে এই ছবি দিয়ে একে বর্ণনা করতে হবে। আবার যদি তোমাকে বলে দেয়, এখন যেহেতু ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন, যে তোমাকে একটা পিএন জাংশন দিলাম, দিয়ে এটাকে বললাম যে একটু বেশি ভোল্টেজে রিভার্স বায়াস করো, তাহলে সেই ক্ষেত্রে ব্রেকডাউন মেকানিজমটা কি হবে এবং সেটা আলোচনা করো। ধরতে পারছো দুইটা? জি স্যার। ওকে ফাইন, তাহলে এই পর্যন্তই। কালকে ইনশাল্লাহ সকালে দেখা হবে। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।